হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আজ 1 মাস হয়েছে শুভ্র ভাই দেশ ছেড়েছেন। উনার ডাক্তারি কিসের কোর্সের জন্য 3 বছর থাকতে হবে ওইখানে। উনাদের হসপিটাল থেকে নিব্রান ভাই অথবা শুভ্র ভাই যে কোনো একজনের যাওয়ার কথা ছিল, কিন্তু নিব্রান ভাই যেতে অনিচ্ছুক, যার দরুন শুভ্র ভাইকেই যেতে হয়েছে। যাওয়ার দিন উনি আমাকে একটা ডায়েরি দিয়েছিলেন, যা এখনও আমি খুলেও দেখিনি। কিছু জিনিস না হয় অজানায় থাক, যেদিন শুভ্র ভাইকে খুব বেশি জানতে ইচ্ছে করবে সেদিন ডায়েরিটা উন্মুক্ত করব। আবেগ ভালোবাসা নিয়ে পড়ে যাব সেই মুগ্ধ পুরুষের এক একটি লেখা। ডাইনিং টেবিলে সবাই গোল হয়ে বসে খাবার খাচ্ছি। আপু আম্মুদের সাথে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। যতই হোক সে এখন এ বাড়ির বউ হয়। নিব্রান ভাই এখনও হসপিটালে আছেন। শুভ্র ভাই না থাকায় উনাকে অনেক কিছু সামলাতে হয়, যার দরুন উনার আসতে আসতে অনেক রাত হয়ে যায়। হঠাৎ তীব্র ঝনঝন শব্দ হল। আমি চমকে আপুর দিকে তাকালাম। আপুর হাত থেকে ডালের বাটি পড়ে গিয়েছে। আপু মাথা ঘুরে পড়ে যেতে নিলেই বড় আম্মু ধরে ফেললেন আপুকে। আমি আতঙ্কিত চোখে আপুর দিকে তাকিয়ে আছি। খাওয়া ছেড়ে আপুর কাছে গেলাম। আমার আপুর জন্য টেনশন হলেও বাড়ির কোনো সদস্যের চোখেই আতঙ্কের কিছু দেখলাম না। সবার চোখে মুখে খুশির ঝিলিক। কিছুক্ষণ আগে ডাক্তার এসে দেখে গিয়েছেন আপুকে, সাথে একটা খুশির খবরও দিয়ে গেছেন। আপু প্রেগন্যান্ট। আমি বিস্ময়ে মুখ ফসকে বলেই ফেললাম, কিভাবে কি আপু, এত তাড়াতাড়ি তোমার বাচ্চা হবে? আপু লজ্জায় এদিক ওদিক চোখ বুলালো। আম্মু আমার মাথায় চাটি মেরে বলল, এসব কি ধরনের কথা ইসু? আমি ব্যাককল মার্কা হাসি দিলাম। বড় আম্মুকে দেখলাম উনি আপুর পাশে বসে হাত ধরে কি বলছেন। উনি নিজেই যেন খুশিতে বাচ্চা হয়ে গেছেন। ছোট আম্মুকে রুমে দেখতে না পেয়ে নিচে গেলাম, কিন্তু পেলাম না। নিশ্চিত শুভ্র ভাইয়ের রুমে আছেন। উনাকে এখন বেশিরভাগ সময় ওইখানে পাওয়া যায়। শুভ্র ভাইয়ের রুমে যেতেই খাটের উপর ছোট আম্মুকে বসে থাকতে দেখলাম। আমি নিঃশব্দে ছোট আম্মুর পাশে গিয়ে বসলাম। উনার কাঁধে মাথা রেখে বললাম, কি হয়েছে ছোট আম্মি, মন খারাপ? শুভ্র ভাইয়ের কথা মনে পড়ছে? ছোট আম্মু কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার ছেলেটা এত জেদি কেন বলতো? 5 বছর মায়ের থেকে দূরে থেকে এখন আবার 3 বছরের জন্য চলে গেল। আমার কি নাতি নাতনির মুখ দেখতে ইচ্ছে করে না বলব? আমি অন্যমনস্ক হয়ে বললাম, এইবার আসলে একদম ধরে বেঁধে বিয়ে দিয়ে দিও। বিয়ে না করতে চাইলেই মায়ের গি। ছোট আম্মু হাসলেন। আমার গাল টেনে দিয়ে বললেন, তাকে আর মায়ের দেওয়া লাগবে না। সে নিজেই বলেছে ফিরে এসে রাজকন্যাকে তার করে নিবে। বলতো রাজকন্যাটাকে? আমি লজ্জা পেয়ে গেলাম খানিক। কথা ঘুরানোর জন্য বললাম, তোমার ছেলের সাথে কথা বলেছ আজ? হুম, সকালে ফোন দিয়েছিল। কথা হয়েছে। ছেলেটার জন্য ভীষণ চিন্তা হচ্ছে রে। ওইখানে নাকি ভীষণ শীত পড়ছে গু। ছোট আম্মুর দুশ্চিন্তাযুক্ত চেহারা দেখে আমার মন খারাপ হয়ে গেল। উনাকে জড়িয়ে ধরে বললাম, চিন্তা করো না, তোমার ছেলে সহি সালামত তোমার কাছে ফিরে আসবে গি। রাত কয়টা বাজে জানা নেই। ঘুমে বেভোর আমার ঘুম ছুটল ফোনের তীব্র আওয়াজে। এত রাতে কে ফোন দিয়েছে না ভেবেই ঘুম চোখেই ফোনটা হাতিয়ে নিলাম। একটা বিদেশি নাম্বার জবলজবল করছে। ফোন রিসিভ করে আবার চোখ বন্ধ করে নিলাম। ঘুমে বারবার চোখ বুজে আসছে। চোখ বন্ধ করেই বললাম, হ্যালো কে? অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে একটু জোরেই শুধালাম, কে বলছেন? মাঝরাতে আমার ঘুম নষ্ট করতে ফোন দিয়েছেন তবুও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ইতোমধ্যেই আমার ঘুম ছুটে গিয়েছে। হঠাৎ বিদেশি নাম্বারটা মাথায় অদ্ভুতভাবে চাড়া দিয়ে উঠল। শুভ্র ভাই ফোন করেছেন। উনি এই অবধি একদিনও আমার কাছে ফোন করেননি, না করেছেন কোনো মেসেজ। ভীষণ রকম অভিমান নিয়েই বললাম, শুভ্র ভাই আপনি? আমি আবার কিছু বলতে যাব তার আগেই অপর পাশ থেকে কল কেটে দিল। আমি উঠে বসে টেবিল থেকে পানি খেলাম। নিশ্চিত হয়ে গেলাম এই কাণ্ডকারখানা শুভ্র ভাই ছাড়া অন্য কারো নয়। উনিই পারেন মাঝরাতে ফোন দিয়ে কথা না বলে ফোন কেটে দিতে।
মাথার ভিতর শুভ্র শুভ্র পোকারা জেগে উঠল। খুব করে শুভ্র ভাইয়ের কথা মনে পড়তে লাগল। গুটি গুটি পায়ে আলমারির কাছে এগিয়ে গেলাম। শুভ্র ভাইয়ের দেওয়া ডায়েরিটা খুব করে পড়তে ইচ্ছে করছে। আলমারি খুলে ডায়েরিটা হাতে তুলে নিলাম। বারান্দার দোলনায় বসে লাইট জ্বালিয়ে দিলাম। ডায়েরির কভার পেজ উল্টাতেই একটা মেয়ের চোখের ছবি ভেসে উঠল। ভালো করে মনোযোগ দিয়ে দেখে বুঝলাম আমার চোখ। খুবই নিখুঁতভাবে আঁকা। ছবির নিচে গুটি গুটি অক্ষরে লেখা, হব বাড়ি এখন মেহমানে ভরপুর। মিহুদের কম আত্মীয় থাকায় খুব কম লোকই এসেছে। মিহুর বিয়ের 3 দিন বাকি। আজকেই মিহুর নানুবাড়ির সবাই চলে এসেছে। মিহুর বাবারা 3 ভাই, কোনো বোন নেই বিধায় তাদের পরিবারের কেউ আসার নেই। মিনহাজ হক নীলাদের, রায়নাদের নেমন্তন্ন করেছেন। তারা রাতের ভিতর চলে আসবে বলেছে। মিথিলারা মিহুর রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। সাথে মিথিলার মামাতো 2 বোন, খালাতো ভাইও যোগ দিয়েছে। সবার আড্ডার মাঝে ইয়াশ আর আকাশও ওই রুমে ঢোকে। ইয়াশকে আর আকাশকে ঢুকতে দেখে প্রথমে মিথিলা উঠে পড়ে। মিথিলা উঠতে ইফাও উঠে পড়ে। দুজন সবাইকে বাহানা দিয়ে চলে যায়। আকাশ আর ইয়াশ একে অপরের দিকে তাকিয়ে রুমের ভিতরে যায়। মিহু দুজনকে দেখে বলে, মন খারাপ করে বলে, কি রে, তোদের তো দেখাই পাওয়া যায়। কোথায় থাকিস? আমি চলে যাব, তোদের সেদিকে কোনো খেয়াল নেই? আকাশ আর ইয়াশ মিহির দুপাশে বসে পড়ে। ইয়াশ মিহুর দিকে তাকিয়ে বলে, তোর হিটলার বাপ তো আমাদের পেয়ে বসেছে। কালকে থেকে কাজ বোঝাচ্ছে। মিহু কপাল কুঁচকে বলে, হিটলার কি? হ্যাঁ, আমার বাবার বিষয়ে কিছু বললে আমি কিন্তু চুপ থাকব না। হয়েছে হয়েছে বাবা, পাগলি মেয়ে। আকাশের কথা শুনে মিহু ভেংচি কাটে। ফের দুজনের দিকে তাকিয়ে বলে, কষ্ট পাবি না দুজন? আকাশ না পেলেও ইয়াশ তুই। আকাশ সোজা মিহুর দিকে ঘুরে বলে, আমি এতদিন দূরে ছিলাম বলে কি তুমি চলে যাওয়াতে কষ্ট পাব না? এটা কিভাবে বলতে পারলে? কষ্ট পেলে তো আর এতদিন দূরে থাকতি না। আচ্ছা, এতদিন তোমাদের থেকে দূরে থেকে কি আমরা সুখে ছিলাম? মিহু আকাশের চমাথার চুলগুলো হাত দিয়ে নেড়ে বলে, হয়েছি, বুঝেছি, তুই অনেক কষ্ট পাবি। মিহু, কি? ইয়াশ অন্যদিকে তাকিয়ে কিছু একটা ভাবে মিহুর দিকে তাকিয়ে বলে, না কিছু না, আসছি আমি। বলে ইয়াশ ওখান থেকে উঠে চলে যায়। মিহু ইয়াশের যাওয়ার পানে তাকিয়ে আকাশকে বলে, ওর আবার কি হলো? আকাশ ঘাড় উঁচিয়ে বলে, জানি না, আচ্ছা আমি দেখে আসছি। আকাশ চলে যেতে মিহু ওর মামাতো 2 বোন আর খালাতো ভাইয়ের সাথে কথা বলায় ব্যস্ত হয়। মিথিলা নিজের ঘরে এসে ফোন ঘাঁটছিল। তার মন ফোনের থেকে নিজের ভাবনায় বেশি ছিল। ফোনের দিকে তাকিয়ে ভাবছিল কিছু। তখন রুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকায়। ইয়াশকে দেখে উঠে বসে। ইয়াশ দরজা চাপিয়ে দিয়ে মিথিলার কাছে আসে। বিছানা থেকে টেনে তুলে শক্ত কণ্ঠে বলে, সমস্যা কি তোর? পালাচ্ছিস কেন আমাকে দেখে? মিথিলা ইয়াশের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোমাকে দেখে পালাবো কেন? তোমাকে দেখে পালানোর কোনো কারণ? ইগনোর করছিস আমাকে? শোন, ভাব কম কর। এতদিন আমার পিছনে ঘুরেছিস, এখন ঢং করছিস? ঢং করছি না তো, তোমার পিছু ছেড়ে দিয়েছি, তোমার তো খুশি হওয়ার কথা। এতদিন তোমার পিছু ঘুরতাম বলে বিরক্ত হতে। এখন নিশ্চয়ই শান্তিতে আছো গো? না, শান্তিতে নেই। কারণ? ইয়াশ কিছুক্ষণ চুপ থাকে। মিথিলার দিকে তাকিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বলে ওঠে, কারণ আমি তোকে ভালোবাসি। ইয়াশের কথাটা কর্ণকুহরে যেতে মিথিলা স্থির হয়ে যায়। একথাটা ও এতদিন শুনতে চেয়েছিল, আজকে শুনছে। হ্যাঁ, ও ঠিকই শুনছে। ইয়াশ ওকে ভালোবাসি বলেছে। মিথিলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াশের দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকাতে চোখে কোটরে অশ্রু জমাট বেঁধেছে। ইয়াশ সেদিকে তাকিয়ে হাত বাড়িয়ে চোখের কোটরে থাকা পানিটুকু মুছে দেয়। গালে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে মিথিলার পানে। কিছুটা এগিয়ে মিথিলার কপালে চুমু আঁকে। মিথিলা চোখ বন্ধ করে স্পর্শটুকু অনুভব করে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে কাউকে দেখতে না পেয়ে আবার চোখ বন্ধ করে নেয়। ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। নীলারা রাত্রে চলে এসেছে। তাদের আগে খেতে দেওয়া হয়েছে। মিথিলা, ইফা, মিহুর কাজিরনরা সবাই ড্রয়িং রুমের সোফায় বসেছিল। মিথিলা গালে হাত দিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা সেটা খেয়াল করে খাওয়ার মাঝে মিথিলার দিকে তাকায়। মিথিলা তখনও নীলার দিকে তাকিয়েছিল। মিথিলার এভাবে তাকানো দেখে নীলা ভ্রু কুঁচকে নেয়। ও কিছুক্ষণ মিথিলার দিকে তাকিয়ে নিজের খাওয়ায় মনোনিবেশ করে। দুজনের চোখাচোখি দেখে পাশ থেকে ইফা টিটকিরি মেরে বলে, নীলা আপুর দিকে এভাবে তাকিয়ে আছো কেন?
নীলা আপুর দিকে এভাবে তাকিয়ে থাকলেই সে ভাইয়ার পিছু ছেড়ে দিবে না। মিথিলা ঘুরে ইফার দিকে তাকায়। কালকে রাত্রের মারামারির সারাদিন কেউ কারো সাথে একটা কথা বলেনি। ইফার কথা শুনে মিথিলা মাথা নাড়ায়। নীলাকে কিভাবে তোর ভাইয়ের পিছু ছাড়াতে হয় সেটা আমি দেখে নিবগু। কালকে না বললা আমার ভাই তোমার পিছু ঘুরে, তো আজকে নীলাকে নিয়ে এসব কেন বলছো? নীলা আপু ভাইয়ার পিছু ঘুরুক আর না ঘুরুক তাতে তোমার কি? মিথিলা দাঁত চেপে বলে, সব কথা তোকে বলতে হবে। ওই নীলা তোর ভাইয়ের সাথে মিশলে আমার সহ্য হয় না। সো যদি তোর ভাইয়ের দিকে তাকায় আমি তো ছেড়ে দিব না। আর এখন তো আরও না। ইফা আর কথা বলে না, চুপ হয়ে থাকে। ও পাশে বসা মিহুর দুই খালাতো বোনের সাথে কথা বলায় যোগ দেয়। মিথিলা আবার নীলার দিকে তাকায়। নীলা তখনও খেয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর ইয়াশ আর আকাশ দুজনে নিচে আসে। ইয়াশকে দেখে নীলার বাবা ওকে ডাক দেয়। ইয়াশ কাছে গিয়ে তার ভালোমন্দ জিজ্ঞেস করে। তো দিনকাল কেমন যাচ্ছে? এই তো বেশ ভালোই। আপনাদের কি অবস্থা? আমরাও আলহামদুলিল্লাহ। তো এত রাতে দুজন কোথায় যাচ্ছ? এই তো একটু বাইরে মামা। একটু পরেই চলে আসব। ইয়াশ কথাটা বলতে নীলার বাবা ওকে যেতে বলে। ইয়াশ আর আকাশ সামনে মেইন দরজার দিকে হাঁটা দিতে নীলা ইয়াশদের যাওয়ার পানে তাকিয়ে লজ্জামিশ্রিত হাসে। মিথিলা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিথিলা ইয়াশের রুম পাড়ি দিয়ে নিজের রুমে যাবে, কিন্তু ইয়াশের রুমের দরজার সামনেই সে থেমে যায়। ভিতর থেকে আসা কথাগুলো কান পেতে শুনতে থাকে। শোনো, বোঝার চেষ্টা করো। নীলা প্লিজ, দেখো আমি বলছি তো আমি এসবের ভিতর নাই। কারণ কি ইয়াশ, বলো কারণ কি? দেখো আমার বাবা ফুফু কিন্তু আমাদের বিয়ে ঠিক করে ফেলেছে। এখন তুমি রাজি না হলে কিন্তু কি? বিয়ের কথা শুনে মিথিলা দূরে সরে আসে। জোরে জোরে শ্বাস ফেলে কয়েকবার চোখের পলক ফেলে। ইয়াশ আর নীলার বিয়ে। মেজমা ওদের বিয়ে ঠিক করেছে। ইয়াশকে কি নীলার সাথে বিয়ে দিয়ে দিবে? ইয়াশের সাথে নীলার বিয়ে কথাটা ভাবতে মিথিলার শরীর আসার হয়ে আসে। সে ওখান থেকে আস্তে আস্তে নিচের রুমের দিকে আগায়। মাথায় ঘুরপাক খায় নানা প্রশ্ন।